ফ্রেমওয়ার্ক না থাকে তাহলে দেখা যাবে একটা আইএফআরএস এর সাথে আরেকটা আইএফআরএস এর কি কনসিস্টেন্সি থাকছে না। হ্যাঁ, এই যে কনসিস্টেন্সি থাকার জন্য একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে। সেই গাইডলাইন গুলো কি আমরা যখন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক পুরোটা লেসন শেষ করবো তখন আপনারা জানবেন। হ্যাঁ, আচ্ছা, তো দ্বিতীয়তে বলা হচ্ছে দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইজ নট অ্যান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এটা কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড না। তাহলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কোনগুলো? ওই যে আমি যেটা বললাম, আইএস কয়টা আছে, আইএস 1 থেকে আইএস 41, এখন ভ্যালিড আছে 24টা, এগুলো হলো, এবং আইএফআরএস ভ্যালিড আছে 17টা, এগুলো হলো স্ট্যান্ডার্ড। তাহলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কোনো আইএস বা আইএফআরএস না, দ্যাট মিনস এটা কোনো স্ট্যান্ডার্ড না। হ্যাঁ, ইট ডাজ নট ওভাররাইড দ্য রিকোয়ারমেন্ট অফ ইন্ডিভিজুয়াল আইএফআরএস। হ্যাঁ, এটা কোনো ইন্ডিভিজুয়াল আইএফআরএস কে ওভাররাইড করবে না। আমরা আরেকটু পরে গিয়ে বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হচ্ছি। আচ্ছা, একটু বলেন, এখন পর্যন্ত আমি যে আলোচনা করলাম, হ্যাঁ, এই আলোচনা কি আমি বললাম যে এটা যারা স্ট্যান্ডার্ড ইস্যু করবে তাদের জন্য, হ্যাঁ, তাদেরকে এটা গাইড করবে। তাহলে আমরা কেন এটা নিয়ে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক জানবো? আমাদের কি দরকার? কেউ একটু রিপিট বলেন তো। হ্যাঁ, বুঝতে পারছেন ভাই? আপনারা একটু রেসপন্স যদি করেন, আমার লার্নিংটা সেশনটা একটু ইফেক্টিভ হবে। হ্যাঁ, আপনাদের কাছ থেকেও আমি শিখবো, আলোচনার মাধ্যমে শিখবো। হ্যাঁ, হ্যাঁ, আমাদের জানার জন্য কেউ কিছু বলছিলেন যে আমাদের জানার জন্য আগে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা দরকার, সেজন্য। আমাদের তো কোনো কাজ নেই এটার। আচ্ছা ভাই, থ্যাংক ইউ আপনার রেসপন্স করার জন্য। হ্যাঁ, আচ্ছা, এই যে নেক্সট আরেকটা বলা হচ্ছে যে ইট অ্যাক্টস এজ এ রেফারেন্স পয়েন্ট ফর দ্য প্রিপারার্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইন দ্য অ্যাবসেন্স অফ এন আইএস অর আইএফআরএস ফর এ পার্টিকুলার ট্রানজেকশন। এটার জন্য আমরা জানবো এটা কি এখানে বলা হচ্ছে, আমরা যখন কোনো প্রিপারার্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কারা? যে অ্যাকাউন্টেন্ট বা আমরা যারা অ্যাকাউন্টস স্টেটমেন্ট তৈরি করি আমাদের জন্য, আমরা যখন কোনো অ্যাকাউন্টস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, তখন আমরা যদি এমন কোনো সমস্যা ফেস করি যে ইস্যুর জন্য নির্দিষ্ট কোনো আইএস বা আইএফআরএস নাই, আমরা জানি যে প্রতিটা আইটেমের জন্য সাধারণত আইএস বা আইএফআরএস আছে। হ্যাঁ, যেমন অ্যাসেট এর জন্য আছে, অ্যাসেট এর জন্য আইএস 16 আছে, আইএস 40 আছে। হ্যাঁ, এরকম প্রতিটা আইটেমের জন্য নির্দিষ্ট কোনো আইএস বা আইএফআরএস আছে। কিন্তু আমরা অ্যাকাউন্টস তৈরি ওই আইএস বা আইএফআরএস ফলো করে আমরা অ্যাকাউন্টসটা তৈরি করি। কিন্তু আমাদের সামনে এমন কোনো ইস্যু আসলো যেটার জন্য কোনো আইএস বা আইএফআরএস নাই, তাহলে আমরা তো অ্যাকাউন্টস তো তৈরি করতে হবে, শেষ করতে হবে। তাহলে আমরা কিভাবে অগ্রসর হব? ওই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে যে গাইডলাইন দেওয়া আছে আমরা ওই গাইডলাইন ফলো করব, এবং এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আমরা রেফারেন্স পয়েন্ট হিসাবে রাখবো। কি রেফারেন্স পয়েন্ট? হ্যাঁ, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এটা বলা আছে, এইভাবে ইস্যুটা সলভ করলাম। আপনারা কি বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন যে আমরা কেন এটা শিখবো? জি, আন্ডারস্ট্যান্ড। জি, আমি আগেই বলেছি যে আমি খুব স্লোলি অগ্রসর হবো, এই কারণে যে লেসনগুলো যেন আমার মাথায় থেকে যায়, আমাদের মেমোরিতে থেকে যায়, এবং একটা কথা বারবার রিপিট করব। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কবে ফার্স্ট ইস্যু করা হয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1989 সালে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা প্রথম ইস্যু করা হয়েছিল। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে দেখেন, 1989 দ্য ফার্স্ট কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর আইএস ওয়াজ ইস্যুড বাই দ্য আইএসসি ইন 1989। যেটা 1989 সালে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কি করা হয়েছে, ইস্যু করা হয়েছে, বলা হচ্ছে আইএসসি দ্বারা। আইএসসি দ্বারা কেন হয়েছে, কেউ একজন বলেন তো, কেন আইএসবি হলো না? স্যার, এটা আগে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি ছিল, পরে এটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডে রূপান্তর করছে আইএফআরএস গুলো যখন বানাইতেছিল তখন। হ্যাঁ, চমৎকার, যে ভাই বলেছেন এক্স্যাক্টলি আনসার বলেছেন। কেউ কিছু বলছেন? আচ্ছা, আমাদের এক ভাই খুব চমৎকার আনসার দিয়েছেন, থ্যাংক ইউ আপনাকে। যে আমাদের 1973 থেকে 2001 সাল পর্যন্ত আইএএসসি ছিল, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। হ্যাঁ, এই কারণে আমরা এখানে 1989 সালে যেহেতু আইএসবি ছিল না, ছিল কে? আইএএসসি। হ্যাঁ, যারা বিশেষ করে আমার প্রথম লেসনগুলোতে ছিলেন তারা এই বিষয়টা একদম ক্লিয়ার। হ্যাঁ, তো 1973 থেকে 2001 সাল পর্যন্ত যেহেতু আইএসবি ছিল না, ছিল কে? আইএসসি। এই কারণে বলা হচ্ছে যে ইস্যুড বাই দ্য আইএসসি। হ্যাঁ, 1989 সালে। ওকে,
আর এটা রিভাইজড এডিশন বের করেছে কবে? 2018 সালে। এবার একটু বলুন তো 2018 সালে আইএএসবি কেন হলো? এখানে বলা হচ্ছে রিভাইজ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ওয়াজ ইস্যুড বাই দ্য আইএএসবি ইন 2018। হ্যাঁ, তাহলে প্রথম ইস্যু করা হয়েছিল 1989, দেন আবার রিভাইজড এটাকে রিভাইজ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইস্যু করা হয়েছে 2018 সালে। হ্যাঁ, এবং সেটা করা হয়েছে আইএএসবি। একটু বলেন তো এই 2018 সালে কেন আইএসবি হলো, আইএসসি হলো না? কোনো ভাই একজন রেসপন্স করেন। ততক্ষণ তো আইএফআরএস ইস্যু হয়ে গেছে, আইএফআরএস আইএসবি, তখন আইএফআরএস তো আইএসবি আন্ডারে চলে গেছে, সেই জন্য আর কি। হ্যাঁ ভাইয়া, আনসার করার জন্য থ্যাংক ইউ। সেটা হলো 2001 সালে আইএএসসিটা রিপ্লেস হলো কি দ্বারা? আইএএসবি দ্বারা। আইএএসসি যেটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি ছিল, সেটা রিপ্লেস হয়েছে আইএএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড দ্বারা। অর্থাৎ 2018 সালে আইএএসসি ছিল না, ছিল কে? আইএএসবি। এই কারণে আইএসবি বলা হয়েছে এখানে। হ্যাঁ, তাহলে আমরা কি জানলাম? যে প্রথম ইস্যু করা হয়েছিল 1989 সালে এবং রিভাইজ এডিশন বের করা হয়েছে 2018 সালে। হ্যাঁ, ওকে। এবার আসেন, আমরা আসলে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি মানে কি আমরা বিষয়গুলো জানি। হ্যাঁ, কিন্তু কেন কোনটা কি হলো যদি অতীতের হিস্ট্রি বা বিষয়গুলো আমরা জানি, তখন আমরা কাজ করে মজা পাবো। হ্যাঁ, বিশেষ করে আমি যখন কোনো অ্যাকাউন্টস নিয়ে কাজ করি আমার বেশ ভালো লাগে। কেন ভালো লাগে? বিশেষ করে আমি ব্যাকগ্রাউন্ড প্রতিটা হিস্ট্রি জানার চেষ্টা করি। হ্যাঁ, আপনারাও যখন জানবেন বা জানার চেষ্টা করবেন, অ্যাকাউন্টস তো করে যাচ্ছে না, কিন্তু এটা প্রতিটা যখন ব্যাকগ্রাউন্ড জানবেন তখন দেখবেন আপনারাও কাজ করে আরো মজা পাবেন। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা জানি। তারপর আরো একটু জানা যে ফ্রেমওয়ার্কে কি বলেছে। অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর অবজেক্টিভ কি হওয়া উচিত? আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্ট করি কেন করি? অফিসে আমাদের দায়িত্ব, আমাদের বসকে সেটা বুঝাই দিতে হয়, অফিসে সেটা বুঝাই দিতে হয়। হ্যাঁ, কিন্তু এটার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি বলেছে, কেন করতে হবে, এটার অবজেক্টিভটা কি সেটা একটু জানি। এটা হলো টু প্রোভাইড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দ্যাট ইজ ইউজফুল টু এক্সিস্টিং অ্যান্ড পোটেনশিয়াল ইনভেস্টর্স, ল্যান্ডার্স, ক্রেডিটর্স ফর মেকিং ডিসিশনস অ্যাবাউট ফাইন্যান্সিং টু দ্য এন্টিটি। অর্থাৎ যারা ইনভেস্টর আছে, যারা ল্যান্ডার আছে বা ক্রেডিটর আছে, ওরা নতুন করে কোনো ফাইন্যান্সিং করবে কিনা এই বিষয়ে কি ওদের জন্য ইউজফুল হবে, ওরা এই বিষয়ে তথ্য পাবে। হ্যাঁ, মেকিং ডিসিশন, যারা ডিসিশন মেক করার জন্য হেল্প করবে কি? ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। আরেকটা কি? অ্যাসেসিং দ্য এন্টিটিস পারফরমেন্স, ফাইন্যান্সিয়াল পজিশন অ্যান্ড ক্যাশ ফ্লোস। তাহলে এই এন্টিটিস পারফরমেন্স সম্পর্কে জানতে পারবে, ফাইন্যান্সিয়াল পজিশন জানতে পারবে, ক্যাশ ফ্লো জানতে পারবে। কারা জানতে পারবে? এই যে ইনভেস্টর। আমরা যে কোম্পানিতে চাকরি করি, কোম্পানির মালিক সে হলো ইনভেস্টর, সে এখানে ইনভেস্ট করেছে। হ্যাঁ, আমাদেরকে যে লোন দিয়েছে, ওরা এই রিপোর্ট দেখে কোম্পানি সম্পর্কে তথ্য পাবে। এটা বলেছে কি? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। দেন আমরা অগ্রসর হই। এই একটা মজার জিনিস। হ্যাঁ, এটা কি? আন্ডারলাইং অ্যাজাম্পশন অফ প্রিপারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা প্রত্যেকেই কিন্তু যারা বিশেষ করে অ্যাকাউন্টসে জব করি, বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি বা বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল রিপোর্ট করি। হ্যাঁ, কিন্তু এখানে সুপ্ত একটা অ্যাজাম্পশন রয়ে গেছে, সেটা আমরা যে জানি বা না জানি কিন্তু আমরা অ্যাকাউন্টস করে যাচ্ছি। হ্যাঁ, সেটা হলো অ্যাজাম্পশনটা কি? সেটা হলো গোয়িং কনসার্ন। হ্যাঁ, একটু বলেন তো গোয়িং কনসার্ন বলতে কি বুঝি? আমি আপনাকে একটু বলি, আমি যে বিভিন্ন সময় কোশ্চান করছি কোনোভাবেই আপনাদেরকে ছোট করা না, আমি কোশ্চান করি জাস্ট আমাদের এই আলোচনাটাকে টু ওয়ে করার জন্য, যেটাকে ইফেক্টিভ করার জন্য। হ্যাঁ, আলোচনা আমি মনে করি উভয় পক্ষ যখন বোথ ওয়ে যখন কমিউনিকেশন হবে, আলোচনাটা ইফেক্টিভ হবে। হ্যাঁ, যে একজন কেউ বলেন গোয়িং কনসার্ন বলতে আমরা কি বুঝি? হ্যাঁ স্যার, গোয়িং কনসার্ন হচ্ছে এমন একটা কোম্পানি যার ফাইন্যান্সিয়াল পজিশনটা ভালো আছে এবং এটা সামনের দিকে এগিয়ে যাবে, মানে দেউলিয়া হবে না। আর অ্যাক্রুয়াল বেসিসটা হচ্ছে এমনভাবে প্রতিষ্ঠান পরিচালনা করা যেখানে আমার নগদ এবং বাকি দুইটাই রেকর্ড হবে, যেটা এই ক্যাশ বেসিসে হয় না, এমনটা আর কি। হ্যাঁ ভাইয়া, আপনার সাউন্ডটা খুব আস্তে আসছিল, খুব স্লো আস্তে শোনা যাচ্ছিল। যাই হোক, আপনি খুব চমৎকার বলেছেন। সেটা হলো আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি, এখানে একটা কি আন্ডারলাইং একটা অ্যাজাম্পশন থাকে, সেটা কি? গোয়িং কনসার্ন। গোয়িং কনসার্ন কি? যে আমরা যে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছি, সেটা রিপোর্টিং ডেট থেকে 12 মাস, নেক্সট 12 মাস কোম্পানিজ এবিলিটি টু কন্টিনিউ দ্য বিজনেস, অর্থাৎ কোম্পানি বিজনেসকে কন্টিনিউ করতে পারবে অথবা কন্টিনিউ করতে পারবে, এমন কোনো অবস্থা তৈরি হবে না যে কোম্পানি বাধ্য হবে এটাকে লিকুইডেট করে ফেলতে বা কোম্পানি ইন্টেনশনালি সেটাকে ক্লোজ করবে না। হ্যাঁ, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে কোম্পানি রিপোর্টিং ডেট থেকে আগামী 1 বছর কোম্পানিটা কন্টিনিউ করতে পারবে। হ্যাঁ, কেন ধরে নিব? যদি দেখি যে না কোম্পানি আগামী 1 বছর
কন্টিনিউ করতে পারবে না, অর্থাৎ দায় দেনা খুব বেড়ে গেছে, কোম্পানি দেউলিয়া হয়ে যাবে, যে কারণে হোক কোম্পানিটা বাধ্য হবে ক্লোজ করতে। হ্যাঁ, তখন আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেভাবে তৈরি করি ওইভাবে তৈরি করা যাবে না। হ্যাঁ, যদি এটাকে বলে গোয়িং কনসার্ন, মানে ধরে নিচ্ছি, আমরা তো ধরে নেওয়ার তো কিছু নাই, আমরা কোম্পানির বিভিন্ন সিমটম বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করে আমরা দেখবো হ্যাঁ কোম্পানিটা রিপোর্টিং ডেট থেকে আগামী 1 বছর সে কন্টিনিউ করতে পারবে কিনা। যদি দেখি হ্যাঁ রিপোর্টিং ডেট থেকে আগামী 1 বছর কন্টিনিউ করতে পারবে, তখন আমরা অ্যাজ ইউজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেভাবে তৈরি করি ওইভাবে করব। কিন্তু যদি দেখি না কোম্পানি 6 মাস বা 7 মাস পরে, মানে যে রিপোর্টিং ডেট আছে ওই রিপোর্টিং ডেট থেকে 6 মাস বা 7 মাস পরে এটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বা কোম্পানি তার বিজনেস কন্টিনিউ করতে পারবে না, তখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব কিভাবে, কেউ একজন বলেন তো? আচ্ছা, তো আমরা যখন দেখব যে কোম্পানিটা রিপোর্টিং ডেট থেকে নেক্সট 12 মাস এটা কন্টিনিউ করতে পারবে না, হ্যাঁ দেউলি হয়ে যাবে বা দায় দেনা চাপে বিভিন্ন কারণে হোক সেটা বন্ধ করবে, কিংবা কোম্পানি ইন্টেনশনালি বন্ধ করে দিবে, তখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ ইউজুয়াল তৈরি করব না। আমরা তখন যেটা করব সেটা কি, ব্রেকআপ বেসিসে। ব্রেকআপ বেসিস কি জিনিস? ব্রেকআপ বেসিস হলো আমরা যে ব্যালেন্স শিট, একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা গোয়িং কনসার্ন সম্পর্কে আরো ডিটেল জানবো যখন আমরা IAS 1-এ গোয়িং কনসার্ন ইস্যু আছে ওটা নিয়ে ডিটেল জানবো, উদাহরণ সহকারে দেখবো। হ্যাঁ, এখন যেহেতু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক করছি এখানে আমি একটু সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি হ্যাঁ যে গোয়িং কনসার্ন জিনিসটা কি। যখন দেখছি যে কোম্পানিটা রিপোর্টিং ডেট থেকে আগামী 1 বছর সাস্টেইন করতে পারবে না, হ্যাঁ লিকুইড হয়ে যাবে, তখন আমরা অ্যাকাউন্টস করবো ব্রেকআপ বেসিস। ব্রেকআপ বেসিস কি? সেটা হলো আমরা যে ব্যালেন্স শিটে অ্যাসেটগুলো কি বসাই, কেরিং ভ্যালু বসাই না? সবাই তো একমত? জি স্যার। হ্যাঁ, কিন্তু যখন সে গোয়িং কনসার্ন ইস্যু অর্থাৎ 1 বছর কন্টিনিউ করতে পারবে না, তখন অ্যাসেট গুলোতে আমরা কেরিং ভ্যালুতে বসাবো না, আমরা কি ভ্যালুতে বসাবো, মার্কেট ভ্যালু, যেটাকে NRV বলে, নেট রিয়েলাইজেবল ভ্যালু। হ্যাঁ, NRV-তে বসাবো, ধরে নিচ্ছে মার্কেট ভ্যালুতে বসাবো। কেন মার্কেট ভ্যালুতে বসাবো? কারণ এখন তো কেরিং ভ্যালু বসিয়ে আমার লাভ নাই, 6 মাসের মধ্যে আমার এই অ্যাসেট গুলো বিক্রি করে দিতে হবে, তাহলে এখন আমার কেরিং ভ্যালুর কোনো এখানে দাম নাই। এখানে কি বসাবো, ডাইরেক্ট যে মার্কেট ভ্যালু আছে বা NRV আছে ওই ভ্যালুটা বসাবো। হ্যাঁ, আর ব্রেকআপ বেসিসে আমি ডেপ্রিসিয়েশন চার্জ করবো না, কারণ এখানে ডেপ্রিসিয়েশন চার্জ করার আমার কোনো দরকার নেই, আমি ডাইরেক্ট তো 2-3 মাস পরে বিক্রি করেই দিতে হবে, সো এখানে ডাইরেক্ট বিক্রয় মূল্য বসাতে হবে। হ্যাঁ, তো আপনারা কি একমত, বুঝতে পারছেন? স্যার ডাইরেক্ট যেটা বললেন স্যার এটা একটু বুঝতে পারিনি। কোনটা? স্যার ডাইরেক্ট যেটা বললেন স্যার শেষে। আচ্ছা, তাহলে একটু উদাহরণ দেখি। অ্যাকচুয়ালি গোয়িং কনসার্ন নিয়ে আমি বেশি আলোচনা করতে চাইনি, যেহেতু IAS 1-এ গোয়িং কনসার্ন আছে, তারপরেও আপনি যেহেতু কোশ্চেন করে বসছেন আমি একটা উদাহরণ দেখি। হ্যাঁ, একটু উদাহরণে যাচ্ছি। আপনারা আজকে কয়জন আছেন? আচ্ছা, 12 জন। ভাই যেহেতু কোশ্চেন করেছেন আমি একটু ব্রেকআপ বেসিসের একটা উদাহরণ দেখি। হ্যাঁ, সরি আপনাদের সময় নিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে ব্রেকআপ বেসিসটা আলোচনা করার ছিল না, প্ল্যান ছিল না, এই কারণে সেটা কোথায় রেখেছি। আচ্ছা, উদাহরণটা আমি ঠিক কোথায় রেখেছি ঠিক এই মুহূর্তে পাচ্ছি না, আপনাদের একটু বলি যে সেটা হলো আমি যে ব্যালেন্স শিট তৈরি করি, ব্যালেন্স শিটে আমি কি করি, অ্যাসেটের কি লিখি, ক্যারিং ভ্যালু লিখি, তাই তো? জি স্যার। হ্যাঁ, এখন অ্যাসেটের ক্যারিং ভ্যালু লিখবো না,
কি লিখবো? সাপোজ আমার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কি IAS 16 অনুযায়ী করি, লিখবো প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, ওখানে অ্যামাউন্টটা লিখবো কি, সাপোজ ক্যারিং ভ্যালু হলো 100 টাকা, বর্তমানে আমি এটা মার্কেটে সেল করে আমি পাবো 80 টাকা। হ্যাঁ, তাহলে আমি লিখবো 80 টাকা। হ্যাঁ, জি স্যার। সেটা ক্লিয়ার? হ্যাঁ, জি। কারণ 100 টাকা লিখবো না কেন? কারণ আমি তো এটা যেহেতু কোম্পানি 6 মাসের মধ্যে কি লিকুইড হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, 6 মাসের মধ্যে আমি অ্যাসেট গুলো বিক্রয় করে দিতে হবে, তাহলে এখানে ক্যারিং ভ্যালু লিখবো না, ডাইরেক্ট আমি বিক্রয় করে লিখবো। হ্যাঁ, এভাবে প্রতিটা আইটেম যেটা আমি সেল করে 6 মাসের মধ্যে, যেহেতু আমাকে কোম্পানি বন্ধ করে দিতে হবে, সো প্রতিটা আইটেম সেল করে যেই অ্যামাউন্ট পাবো, এটা থেকে আমার যদি কোনো সেলিং কস্ট থাকে সেটা বাদ দিয়ে ওই অ্যামাউন্টটা লিখবো। হ্যাঁ, তো গোয়িং কনসার্ন সম্পর্কে আমি আরো ডিটেল জানবো, সেই গোয়িং কনসার্নের পার্থক্য বা গোয়িং কনসার্ন মানে অনেক কিছু আরো ডিটেল জানবো, সেটা IAS 1 এ। হ্যাঁ, IAS 1 এ নিয়ে আলোচনা করব। এখন তো হালকা একটু ধারণা দিলাম। আর একটা যে অ্যাক্রুয়াল বেসিস তো আপনি বুঝছেন, সেটা কি, যে আমরা ক্যাশ পে করি বা না করি, যখনই কোনো ট্রানজাকশন ঘটবে সাথে সাথে সেটাকে কি করব, রেকর্ড করে ফেলবো। হ্যাঁ, তো আমি একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি যে অন্য বিভিন্ন কোম্পানিগুলো গোয়িং কনসার্ন ফলো করে কিনা। হ্যাঁ, একটু দেখি আমি স্কোয়ার ফার্মার কি দেখবো, অ্যানুয়াল রিপোর্টটা বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটু দেখি। হ্যাঁ, এটা আবার কি আসলো, এটা আবার কি আসলো? আপনারা দেখতে পাচ্ছেন তো স্ক্রিন, না? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু স্কোয়ার ফার্মার অ্যানুয়াল রিপোর্টটা একটু দেখার চেষ্টা করছি। অ্যানুয়াল রিপোর্ট, এটা কি বের করলাম, স্কোয়ার ফার্মার অ্যানুয়াল রিপোর্ট 2024। এখানে একটু দেখি তো ওরা গোয়িং কনসার্ন সম্পর্কে কিছু লিখেছে কিনা। এই দেখেন এখানে সে কি লিখেছে, 6 দেখেন, এটা কি নোট ডিক্লারেশন হবে। এই দেখেন এই 6 কি লিখেছে, দ্য ম্যানেজমেন্ট ইউজ অন দ্য গোয়িং কনসার্ন বেসিস অফ অ্যাকাউন্টিং ইন প্রিপেয়ারিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট। পেয়েছেন গোয়িং কনসার্নটা? পেয়েছেন? আমি একটু বড় করে দিই, দেখতে পাচ্ছেন স্কোয়ার ফর্মুলা কি বলেছে, এই যে দেখা যাচ্ছে গোয়িং কনসার্ন। হ্যাঁ, তার মানে ওরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেছে সেটা কি গোয়িং কনসার্ন বেসিসে। যদি গোয়িং কনসার্ন না হতো, ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হতো কিভাবে, ওই যে ব্রেকআপ বেসিস, যেটা আলোচনা করলাম। উদাহরণটা নেক্সট ক্লাসে দেখাবো, আজকে আমার কাছে উদাহরণ আছে, সেটা খুঁজতে একটু সময় লাগবে। হ্যাঁ, আপনাদের আর সময় নিচ্ছে না। তাহলে আমরা দেখি সে কিন্তু গোয়িং কনসার্ন অনেক জায়গায় বলেছে। হ্যাঁ, এই দেখেন এখানেও কিন্তু সে বলেছে তার অ্যানুয়াল রিপোর্টে, স্টেটমেন্ট দ্যাট দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডাউট আপন দ্য ইস্যুয়ার্স কোম্পানিজ এবিলিটি। এই দেখেন এটা একটু পড়েন তো কেউ, এই লাইন দ্বারা কি বোঝাচ্ছে, কেউ একজন পড়েন নিজেরটা কি বোঝাচ্ছে। স্যার একটু বড় করতে হবে। বড় করতে হবে। অ্যাকচুয়ালি আমি যেটা চাই আলোচনার সাথে সাথে একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাই। হ্যাঁ, যে আমার এই আলোচনাটা কোথায় গিয়ে ইমপ্লিমেন্ট হয়, ইমপ্লিমেন্টেশনটা কোথায় হয়। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কোয়ার ফার্মার অ্যানুয়াল রিপোর্ট। এই লাইনটা আমি যে হাইলাইট করেছি একটু কেউ পড়েন। জি স্যার। A statement that there is no significant doubt upon the issuer company ability to continue as a going concern. মানে যেটা বোঝাচ্ছে যে এখানে কোনো ডাউট নেই যে কোম্পানিটা গোয়িং কনসার্ন, অর্থাৎ গোয়িং কনসার্ন ইস্যু কোনো নেই। হ্যাঁ, অর্থাৎ সেটা যে কোম্পানি আগামী 1 বছর কন্টিনিউ করবে তার বিজনেস। হ্যাঁ, জি স্যার। এ স্টেটমেন্ট দ্যাট দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডাউট, কোনো সন্দেহ নেই, আপন দ্য ইস্যুয়ার্স কোম্পানিজ এবিলিটি টু কন্টিনিউ অ্যাজ এ গোয়িং কনসার্ন। হ্যাঁ, গোয়িং কনসার্ন ইস্যু নিয়ে কোনো ডাউট নেই। হ্যাঁ, এখানে আমরা দেখলাম সে কিন্তু অনেক জায়গায় বলেছে তার অ্যানুয়াল রিপোর্টে। এই দেখেন এখানেও বলেছে, এই যে অনেক জায়গায় বলেছে, নোটিংও বলে, নোটিংও বলার কথা। হ্যাঁ, এই দেখেন এই যে নোটিংও বলেছে। এটা কিসের নোটিং আমরা একটু দেখি। এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে নোটিং দিতে হয়, এটা তো আমরা সবাই জানি, তাই না?
এই দেখেন এটা কি স্কোয়ার ফার্মা, এই যে নোট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরির পরেই নোট দিতে হয়। এই দেখেন এটা কি, এই যে ক্যাশ ফ্লোর পরেই সে নোট দিয়েছে। এই নোটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 কততে, একটু আগে বের করলাম 2.5 সম্ভবত, এই যে 2.5। এখানে কি বলেছে দেখেন, গোয়িং কনসার্ন। হ্যাঁ, ওরা এটা দ্য গ্রুপ রিভিউ দ্য অ্যাবিলিটি অফ রিসোর্সেস, মোট কথা বিভিন্ন জায়গায় সে বলবে যে এটা কি গোয়িং কনসার্ন বেসিসে করা হয়েছে। এবার আমরা আরেকটা দেখি। হ্যাঁ, এই স্কোয়ার তো দেখলাম, আপনারা যে কোনো একটা কোম্পানি বলেন, আমরা তার স্টেটমেন্ট দেখি, আপনারা সবাই বিষয়গুলো জানেন, তারপরেও কি একটু রিভিউ করা। হ্যাঁ, এগুলো সিম্পল ইস্যু, সবাই জানেন। আমি যেহেতু তিতাসে জব করি, আমি তিতাসের অ্যাকাউন্টসটা একটু দেখি। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? আছেন সাথে? জি স্যার। সাথে আছে। আচ্ছা, আপনারা সাউন্ড না করলে তো আছেন না চলে গেছেন, তাও তো বোঝা যাচ্ছে না। যাক, আমি তিতাস গ্যাসের অ্যানুয়াল রিপোর্টটা একটু দেখার চেষ্টা করছিলাম। আসলো, এটা কি তিতাস গ্যাসের অ্যানুয়াল রিপোর্ট। এখানে দেখি তো তিতাস গ্যাসের অ্যানুয়াল রিপোর্ট, না তো, বার্ষিক প্রতিবেদন 23-24, এটাও ডাউনলোড করতে হবে। এই যে অ্যানুয়াল রিপোর্ট 23-24, এখানে আমরা একটু দেখি গোয়িং কনসার্ন কোথায় আছে। এখানে দেখতে পাচ্ছেন গোয়িং কনসার্ন বিভিন্ন জায়গায় থাকবে। হ্যাঁ, এই দেখেন গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে দিই। দেখছেন তিতাস গ্যাসের অ্যানুয়াল রিপোর্টে কি বলা আছে? গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, when preparing financial statement, management makes an assessment of TGDC's ability to continue as a going concern. পেয়েছেন ল্যাঙ্গুয়েজটা? জি স্যার। অর্থাৎ আমরা যখন এটা কি তিতাস গ্যাসের অ্যানুয়াল রিপোর্ট, এখানে ওরা বলেছে যে যখন অ্যাকাউন্টস প্রিপারেশন করেছে তখন তারা বেশি ধরেছে কি যে টু কন্টিনিউ অ্যাজ এ গোয়িং কনসার্ন, তিতাস গ্যাসকে গোয়িং কনসার্ন হিসেবে কনসিডার করেই ওরা অ্যাকাউন্টসটা প্রিপেয়ার করেছে। হ্যাঁ, যদি গোয়িং কনসার্ন না হতো তাহলে কি আমরা কি করতাম অ্যাকাউন্টসটা বলেন? ব্রেকআপ বেস করতাম। হ্যাঁ, তখন অ্যাজ ইউজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি না করে আমরা ব্রেকআপ বেসিসে চলে যেতাম। হ্যাঁ, ব্রেকআপ বেসিস হলো ক্যারিং অ্যামাউন্ট না করে শুধু মার্কেট ভ্যালুটা বসাবো। হ্যাঁ, অর্থাৎ যেহেতু 6 মাসে বিক্রি করে দিতে হবে, 6 মাস বা 7 মাস পরে বিক্রি করে যে অ্যামাউন্টটা পাবো ওই অ্যামাউন্টটাই বসাতাম। হ্যাঁ, প্রুডেন্স কনসেপ্ট। হ্যাঁ, এই প্রুডেন্স কনসেপ্ট হলো যে আমরা যখন অ্যাকাউন্টিং বিভিন্ন কি একটু পড়ে আপনাকে তারপর বলি যে এখানে কি বলছে, প্রুডেন্স রেফার্স টু দ্য cautious approach for accountants when making estimates in financial reporting. আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ বিভিন্ন রকম এস্টিমেট করি। হ্যাঁ, বিভিন্ন রকম অ্যাজাম্পশন ধরে এস্টিমেট করি। হ্যাঁ, এগুলো প্রুডেন্স কনসেপ্ট বলছে যে কোনো অবস্থাতেই আমি অ্যাসেট গুলোকে ওভার ভ্যালু দেখাবো না। হ্যাঁ, এবং লাইবিলিটি যেগুলো আছে সেগুলো কম মূল্যে দেখাবো না। এটা আমরা বিষয়টা জানি, তারপরেও কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে কি বলেছে সেটা একটু আলোচনা করা। হ্যাঁ, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে প্রুডেন্স বলতে কি বলেছে, কে একজন বলেন? হ্যাঁ, আপনারা বুঝেননি? কেউ একজন রিপিট করেন, আমার সময় তো কম, 9:35 বেজে গেছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি আপনাদের থেকে রেসপন্স চাচ্ছি না, তো আলোচনাটা ইফেক্টিভ হবে না। প্রুডেন্স হলো যে আমার অ্যাসেট আমি কখনো ওভার ভ্যালুতে দেখাবো না। হ্যাঁ, ব্যালেন্স শিটে আমি অ্যাসেট সবসময় কি দেখাবো, অ্যাকচুয়াল যেটা সেটা, ওভার ভ্যালু দেখাবো না। ওভার ভ্যালু দেখালে হবে কি, আমার সেটা কি এক্সেস হয়ে যাবে। ওভার ভ্যালু দেখাবো না এবং লাইবিলিটিকে কম দেখাবো না, সেটা হলো প্রুডেন্স কনসেপ্ট। হ্যাঁ, ওকে, এবার আসেন কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ইউজফুল ইনফরমেশন। এটা আমার এই চাকরির ভাইবে, আমরা যখন যে অবস্থায় আছি, আমরা প্রত্যেকেই চেষ্টা করি কি আর একটু ভালো জবে যেতে। আমরা যখন জব ইন্টারভিউতে যাব, এই জাতীয় কোশ্চেন আসতেই পারে যে কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের কি গুণ থাকা জরুরি। এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কোনগুলো? আমরা এই যে বিভিন্ন রকম তথ্য দিচ্ছি, ক্যাশ ফ্লোতে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ইনকাম স্টেটমেন্টে, যে ফাইন্যান্সিয়াল তথ্যগুলো দিচ্ছি, এই তথ্যে আমাদের কি গুণ থাকতে হবে। কি গুণ থাকতে হবে? আমার 2টা মেজর ক্যাটাগরিতে ভাগ করেছে ওরা। একটা কি ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, আর একটা হলো এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্সকে আবার 2 ভাগে ভাগ করেছে, একটা হলো রেলিভেন্স আর একটা হলো ফেথফুল প্রেজেন্টেশন। আর এনহ্যান্সিং কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্সকে 4 ভাগে ভাগ করেছে, সেটা হলো কম্পারেবিলিটি, টাইমলিনেস, ভেরিফিয়েবিলিটি, আন্ডারস্ট্যান্ডেবিলিটি। হ্যাঁ,
আমি এগুলো একটু ব্যাখ্যা দিয়ে তারপর একটা কোশ্চেনিয়ার দিব। আমাদের অনেকেই হয়তো ঘুম আসছে, ঘুম তাড়ানোর জন্য আমরা একটা কোশ্চেনিয়ার সবাইকে দিব। আচ্ছা, ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স কি, সেটা হলো বলা হচ্ছে রেলিভেন্স। রেলিভেন্ট কি, যে আমাদের রেলিভেন্ট ইনফরমেশন হেল্প ইউজার ইভ্যালুয়েট ফার্স্ট, প্রেজেন্ট অর ফিউচার ইভেন্টস। হ্যাঁ, আমরা রেলিভেন্টটা বুঝি যে আমরা যেই তথ্যগুলো দিব এগুলো রেলিভেন্ট দিব। হ্যাঁ, আর এখানে আরো ডিটেল ব্যাখ্যা আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। আর সেটা হলো ফেথফুল রিপ্রেজেন্টেশন। ফেথফুল রিপ্রেজেন্টেশন কি, একটা হলো কমপ্লিটনেস, আমরা যে তথ্য দিব ওই তথ্যটা কমপ্লিট, আংশিক তথ্য দিয়ে ইউজারকে মিসগাইড করবো না। তারপর হলো নিউট্রালিটি। নিউট্রালিটি কি, ইনফরমেশন মাস্ট বি ফ্রি ফ্রম বায়াস, প্রেজেন্টিং এ নিউট্রাল ভিউ, ফ্রি ফ্রম ইরর, যে ওই তথ্যের মধ্যে কোনো ভুল থাকা যাবে না। তারপর আসেন এনহ্যান্সিং ক্যারেক্টারিস্টিক্স। এনহ্যান্সিং ক্যারেক্টারিস্টিক্স হলো 4টা। কি কি, কম্পারেবিলিটি, আমি আবার শুরুতে চলে যাই আপনাদের বোঝার। এই যে এনহ্যান্সিং ক্যারেক্টারিস্টিক্স, কম্পারেবিলিটি। কম্পারেবিলিটি কি, আমি যে ফাইন্যান্সিয়াল তথ্যগুলো দিব সেটা কম্পারেবল হতে হবে। ইউজাররা যেমন এক বছরের সাথে আরেক বছর, এক কোম্পানির সাথে আরেক কোম্পানি কম্পেয়ার করতে পারে। সেটা কিরকম, আমি এই বছরের ডেপ্রিসিয়েশন মেথড ইউজ করলাম স্ট্রেট লাইন মেথড, পরের বছর ইউজ করলাম কি রিডিউসিং ব্যালেন্স মেথড, তাহলে কি কম্পারেবল হলো? ইউজাররা কি কম্পেয়ার করতে পারবে? না স্যার, হবে না। হ্যাঁ, তার মানে কি, আমি যদি স্ট্রেট লাইন মেথড ফলো করি, প্রতি বছর আমি স্ট্রেট লাইন মেথড ফলো করব, যদি কোনো কারণে আমাকে চেঞ্জ করতে হয় সেটা নোট দিয়ে ওই বছর চেঞ্জ করব, কিন্তু যে চেঞ্জ করব সেটাকে আবার কন্টিনিউ করে যেতে হবে। এমন না যে এক বছর আমি কি স্ট্রেট লাইন মেথড ফলো করলাম, পরের বছর রিডিউসিং মেথড ফলো করলাম। হ্যাঁ, এটা করা যাবে না। তারপর ইনভেন্টরির কথা বলি, যেমন এক বছরে ফিফো করলাম, আরেক বছরে ওয়েটেড অ্যাভারেজ মেথড করলাম। হ্যাঁ, এটা হলে কম্পারেবিলিটি থাকবে না, ইউজাররা সে কম্পেয়ার করতে পারবে না। সো আমার জন্য ফাইন্যান্সিয়াল ডাটাগুলো ইয়ার টু ইয়ার এক কোম্পানি থেকে আরেক কোম্পানি কম্পেয়ার করতে পারে, এই কম্পারেবিলিটি বজায় রাখতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আমরা কি কম্পারেবিলিটিটা কি বুঝছি? জি স্যার। আমরা বাস্তবে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি আমরা কিন্তু সেটা করি, যে কোম্পানি দেখবেন সে ডেপ্রিসিয়েশন মেথড স্ট্রেট লাইন ফলো করে, সে স্ট্রেট লাইনই করে যায়, সে কিন্তু আরেকটা মেথডে চায় না। হ্যাঁ, আচ্ছা, আমি তো খুব আস্তে অগ্রসর হচ্ছি, আমাদের 39 বেজে গেছে, একটা কোশ্চেনিয়ার দিব, 10টার মধ্যে সেশন শেষ হয়ে যাবে, তো আমি একটু দ্রুতই যাচ্ছি। এরপর হলো টাইমলিনেস। টাইমলিনেস কি, যে আমার সময় দিতে হবে, যাতে আমার যে ইউজাররা আছে ওরা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে যে আমার কোম্পানিতে ফাইন্যান্স করবে কি করবে না। সেটা কি আমার কোয়ার্টার শেষ হওয়ার সাথে সাথে বলতে আমার আইনগত কিছু বাধ্যবাধকতা আছে, ওই অনুযায়ী আমি কি, হ্যাঁ, আইনগত বাধ্যতা আমরা জানি তো না, প্রথম কোয়ার্টার সম্ভবত 45 দিন, তারপর কোয়ার্টার গুলো কি 30 দিন, লাস্ট কোয়ার্টার হলো আগে ছিল 120 দিন, এটাকে সম্ভবত 90 দিন করা হচ্ছে। তো যেটা যে অর্থাৎ আমি সময় মতো আমার এই রিপোর্ট গুলো তৈরি করে ফেলবো। হ্যাঁ, আমি যদি 10 বছর আগে রিপোর্ট তৈরি করি এখনো তৈরি না করি, হ্যাঁ, তাহলে কি আমার ইউজার যারা আছে, স্টেক হোল্ডার যারা আছে, ওরা কোম্পানির ফাইন্যান্সিং সম্পর্কে, ফাইন্যান্সিং বা কোম্পানির বিষয়ে কোনো সিদ্ধান্ত ওরা নিতে পারবে না। হ্যাঁ, এই কারণে বলেছে আমার ডাটাগুলো কি টাইমলিনেস হতে হবে, টাইমলিনেস আমাকে প্রোভাইড করতে হবে। তারপর হলো ভেরিফিয়েবিলিটি, তারপর হলো আন্ডারস্ট্যান্ডেবিলিটি। আন্ডারস্ট্যান্ডেবিলিটি কি, যে আমি এমন ভাবে ল্যাঙ্গুয়েজ দিব কনসাইজ এবং ক্লিয়ার ভাবে, যাতে ইউজাররা বুঝতে পারে। আমি এমন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম যাতে করে ইউজাররা সেটা বুঝতে পারলো না, ওই জাতীয় কি করা যাবে না। তাহলে আমার এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে এই গুণগুলো থাকতে হবে। এটা আমাদের কেন দরকার, নিজেদের জানার জন্য তো অবশ্যই দরকার, চাকরির ইন্টারভিউর জন্য দরকার। হ্যাঁ, এখানে যেটা বলা হচ্ছে যে এইগুলো সবগুলো যে আমার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে থাকবে এমনটা না, কিন্তু আমরা চেষ্টা করব ম্যাক্সিমাইজ যেন এই গুণগুলো থাকে। হ্যাঁ, এবার আমি আপনাদের, যেহেতু আমার সময় কম, চেয়েছিলাম আজকে একটু অগ্রসর হতে, সময়টা একটু দ্রুতই চলে গেল। আমি আপনাদের একটা কোশ্চেনিয়ার দিই, কারণ আমাদের অনেকেরই একটু ঘুম আসছে। এই কোশ্চেনিয়ার দ্বারা আমাদের ঘুমও যাবে, প্লাস আমাদের লার্নিংও হবে। হ্যাঁ, একটা কোশ্চেন পাঠাই। দিয়েছেন 80% আপনারা সঠিক আনসার দিয়েছেন। 20% 5 জনের মধ্যে 20% আপনারা সঠিক আনসার দিতে পারেননি। হ্যাঁ, তো যাই হোক, এটা সঠিক আনসার দেওয়া বা ভুল দেওয়া এটা কোনো ইস্যু না, আমরা হলো আলোচনার মাধ্যমে জাস্ট একটু লার্নিংটাকে ইফেক্টিভ করা। হ্যাঁ, তাহলে এটা সঠিক কি হবে, হোয়েন ফার্স্ট কনসেপ্ট ফ্রেমওয়ার্ক ওয়াজ ইস্যুড, এটা সঠিক আনসার কি হবে 1989। হ্যাঁ, দেখতে পাচ্ছি 80% আপনারা সঠিক আনসার দিয়েছেন। হ্যাঁ, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড কোশ্চেন হলো হোয়েন লাস্ট রিভাইজ কনসেপ্ট ফ্রেমওয়ার্ক ওয়াজ ইস্যুড। আপনারা সঠিক আনসার দিয়েছেন কবে, 2018 সালে, 2018। দেখতে পাচ্ছি 80% সঠিক আনসার দিয়েছেন, থ্যাংক ইউ আপনাদেরকে। হ্যাঁ, তারপর 3 নাম্বার কোশ্চেনে আসি, যে কনসেপ্ট ফ্রেমওয়ার্ক ইজ কি অ্যান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড।
নট অ্যান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যান্ড আইএস অ্যান্ড আইএফআরএস। আপনারা নট অ্যান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দিয়েছেন না, অ্যান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দিয়েছেন 60%, অর্থাৎ 60% আপনারা ভুল আনসার দিয়েছেন। হ্যাঁ, তো এটা কেন হলো? হ্যাঁ, আমি শুরুতেই বলেছি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কি, এটা কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড না, বাট যারা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তৈরি করে তাদের জন্য একটা গাইডলাইন। তাহলে এটা সঠিক আনসার কি হবে? কেউ একজন বলেন। আপনারা একটু রেসপন্স করেন। আসলে আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কোনগুলো? আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হলো ওই যে বললাম যে আমার এখন পর্যন্ত আইএস ইস্যু করা হয়েছে 41, ভ্যালিড আছে কয়টা? 24টা, এবং আইএফআরএস ইস্যু করা হয়েছে 17, ভ্যালিড আছে 16টা। হ্যাঁ, ওগুলো হলো আমার হলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, কিন্তু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আমার কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড না। এটা কি? এটা হলো যারা স্ট্যান্ডার্ড ইস্যু করবে ওদের জন্য একটা গাইডলাইন, এবং আমরা যারা অ্যাকাউন্টেন্ট, আমরা যারা অ্যাকাউন্টস তৈরি করি আমাদের জন্য একটা রেফারেন্স পয়েন্ট। কিসের রেফারেন্স পয়েন্ট? যদি কোথাও আমরা আটকে যাই, যদি কোথাও কোনো ইস্যু বা কোনো ট্রানজাকশনের জন্য নির্দিষ্ট কোনো আইএস বা আইএফআরএস না থাকে, তখন আমরা এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে রেফারেন্স ধরে ওই অনুযায়ী আমরা সলভ করব। কিভাবে রেফারেন্স ধরবো? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে অনেক কিছু ব্যাখ্যা দেওয়া আছে, হ্যাঁ, যেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। হ্যাঁ, একদিনে যদি সব আলোচনা করতে চাই আমাদের মেমোরিতে থাকবে না, যার কারণে আমি খুব ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার 4 নম্বর কোশ্চেনে আছি যে প্রুডেন্স মিনস, হ্যাঁ, এইটা 100% সঠিক আনসার দিয়েছেন। হ্যাঁ, নট ওভার স্টেটমেন্ট অফ অ্যাসেট এন্ড নট আনরেস্টফুল লায়াবিলিটি, এটা যে প্রুডেন্স মিনস আপনারা 100% সঠিক আনসার দিয়েছেন। থ্যাংক ইউ আপনাদেরকে। হ্যাঁ, তার মানে আপনারা প্রুডেন্সটা ভালোভাবে বুঝছেন। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে প্রুডেন্স বলতে কি বলেছে যে আমরা অ্যাসেটকে ওভারভ্যালু দেখাবো না এবং লায়াবিলিটিকে কম আন্ডার এস্টিমেট করবো না। হ্যাঁ, এটা আপনারা প্রত্যেকে সঠিক আনসার দিয়েছেন। থ্যাংক ইউ আপনাদেরকে। তারপরে 5 নম্বর কোশ্চেন যেটা বলা হচ্ছে, হুইচ ইজ দ্য ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কোনটা? হ্যাঁ, তাহলে ফান্ডামেন্টালের মধ্যে কি পড়ে? রেলিভেন্স। আপনারা 60% সঠিক আনসার দিয়েছেন। হ্যাঁ, এই বিশেষ করে কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এটা প্রত্যেকে একটু জানবেন। কেন জানবেন? ওই যে বললাম নিজের জন্য তো দরকারি, প্লাস বিভিন্ন ইন্টারভিউতে এই জাতীয় কোশ্চেনগুলো আসে। হ্যাঁ, ওকে, তাহলে আপনারা সঠিক আনসার দিয়েছেন 60%। তারপর হলো হুইচ ওয়ান ইজ দ্য এনহ্যান্সিং কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে এনহ্যান্সিং কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স কোনটা? এনহ্যান্সিং হলো কম্পারেবিলিটি, এখানে 60% সঠিক আনসার দিয়েছেন। হ্যাঁ, আর এই যে 20% দিয়েছেন কি? রেলিভেন্স। 20% দিয়েছেন ফেথফুল রিপ্রেজেন্টেশন, হয়নি। হ্যাঁ, অর্থাৎ কি হবে? এনহ্যান্সিং কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স কোনটা হবে? কম্পারেবিলিটি। হ্যাঁ, আপনারা মোটামুটি 60% সঠিক আনসার দিয়েছেন। এরপরে আমরা যাই, এরপর যেটা বলছে লেভেল অফ ওনারশিপ অফ ইনভেস্টমেন্ট। আমি আসলে ওই আলোচনায় যেতে পারিনি। হ্যাঁ, আজকে অলরেডি সময় অনেক হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল যে এগুলো আলোচনা শেষ করব, এই কারণে এই কোশ্চেনে দিয়েছিলাম। হ্যাঁ, যেহেতু ওই আলোচনা যায়নি, আপনারা হয়তো সঠিক আনসার, তাও তো সঠিক আনসার দিয়েছেন লেভেল অফ ওনারশিপ ফর ইনভেস্টমেন্ট। এটা তো কোশ্চেনটা পুরো, আচ্ছা, ইনভেস্টমেন্টের জন্য ওনারশিপ কত লাগবে? আপ টু 20%। হ্যাঁ, আপ টু 20%। ও সঠিক আনসার কেউ দেননি। হ্যাঁ, এটা কারোর সঠিক আনসার হয়নি। অবশ্য আমি এই আলোচনাটা করিনি, যদিও আমার আজকে স্লাইডে রেখেছিলাম, এই আলোচনা করিনি। হ্যাঁ, তারপর হলো লেভেল অফ ওনারশিপ ফর অ্যাসোসিয়েটস এর জন্য লাগবে 20 থেকে 50%। এইটা তো 100% সঠিক আনসার দিয়েছেন। থ্যাংক ইউ আপনাদেরকে। ও 2 রেসপন্স আসছে, সবাই রেসপন্স করেননি। হ্যাঁ, অবশ্যই এটা আমি আজকে এখনো আলোচনা করিনি, ইচ্ছা ছিল আলোচনা করব। তবে লেভেল অফ ওনারশিপ ফর সাবসিডিয়ারি 20 to 50% হলো সঠিক আনসার, না এটা কেউ সঠিক আনসার দেননি। হ্যাঁ, তারপর হলো হুইচ ওয়ান ইজ দ্য আন্ডারলাইং অ্যাজাম্পশন অ্যাজ পার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। ও চমৎকার, 100% আনসার দিয়েছেন। হ্যাঁ, চমৎকার আপনাদেরকে। তারপর হলো 100% কয়জন দিচ্ছেন? 3 জন, সবাই রেসপন্স করেননি। তারপর হলো হাউ অ্যান অ্যাকাউন্টেন্ট সলভ এ ইস্যু ফর হুইচ নো আইএস অর আইএফআরএস। সলভ দ্য ইস্যু ইউজিং দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অ্যাজ এ রেফারেন্স। চমৎকার, 4 জনেই সঠিক আনসার দিয়েছেন। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাদেরকে। তারপর হলো 12 নম্বর, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হেল্প টু দ্য ইস্যুয়ার অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিপারেটরস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এইটা 4 জন সঠিক আনসার দিয়েছেন। থ্যাংক ইউ আপনাদেরকে। আচ্ছা, আমাকে একটু আপনারা বলেন তো, এই যে আমি খুব স্লোলি অগ্রসর হচ্ছি, হ্যাঁ, এতে কি এটা ঠিক হচ্ছে, বা আপনারা কি এটা চাচ্ছেন না আর একটু ফাস্ট যাবো? একটু বলেন তো। স্যার এটা ঠিক আছে। আচ্ছা,
যেমন আজকে আমি অনেকগুলো স্লাইড রেখেছিলাম, ওই যে যেটা বলেছি সেটা হলো এই স্লাইডটা আজকে একটু ইন্টারেস্টিং ছিল, যে লেভেল অফ ওনারশিপ, কখন আমরা ইনভেস্টমেন্ট বলবো, কখন অ্যাসোসিয়েট বলবো, সাবসিডিয়ারি বলবো, এবং এগুলোর ইমপ্লিকেশন কি, এগুলো কেন শিখবো, এগুলো আমার স্লাইডে ছিল। কিন্তু আজকে তো দেখলাম সময় প্রায় শেষ হয়ে গেছে, হয়তো আজকে আর আলোচনা করা সময় হচ্ছে না। হ্যাঁ, তাহলে আমরা আজকে এখানেই রাখি। কতটুকু শিখলাম আমরা শিখলাম এই 4 নাম্বার পর্যন্ত, কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, মাত্র 4 নাম্বার পর্যন্ত শিখেছি। 1, 2, অর্থাৎ 2 এখানে মিসিং হয়েছে, মাত্র 3টা টপিক শিখেছি। হ্যাঁ, তো নেক্সট তো রোজা, আপনারা একটু বলেন আমরা কখন শুরু করতে পারি, সবাই একটু বলেন, সবার মতামত একটু জেনে তারপর আমরা টাইমটা ফিক্স করি। আপনাদের জন্য কখন সুবিধা হয় আমরা প্রতি সপ্তাহে